আমি প্রত্যেক বাবা মাকে বলি এক্সপেকটেশন থাকা ভালো, কিন্তু এতটাও ভালো না যে আপনি তার শৈশবটাই কেড়ে নিচ্ছেন, এবং এটা খুব খুব ক্রিটিক্যাল ফ্যাক্টরস। পেরেন্টস নিড টু আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ নিশ্চয়ই আমরা চাইবো আমাদের ছেলেমেয়েরা ভালো হোক, বাট নট অ্যাট দ্য কস্ট অফ দ্য প্রেশার যেটা আমরা ক্রিয়েট করছি। যে পড়াশোনা করলে ভবিষ্যতে অনেক বড় লোক হতে পারবি, এই টাকার সাথে বিদ্যাকে জুড়ে দেওয়াটাও তো একটা খারাপ। একদম। আমি যে একটু আগে বললাম না যে আমরা একটা এমন ফল্টি মাইন্ডসেট তৈরি করছি, সব কিছুর মধ্যেই টাকা। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তো এই গাড়ি ঘোড়া চড়ানোর জন্য অনেক গার্জিয়ান ছেলে মেয়েকে অসম্ভব প্রেশারের মধ্যে ফেলে দেন, এবং যখন তার ভালোভাবে বড় হওয়ার বয়স, এখন দেখছি বাচ্চারা ভোর 6টায় বেরোয়, রাত 12টার সময় ফেরে। হয়তো আপনাদের গ্রুপ সিইও হিসেবে যতটা টাইম স্পেন্ড করতে হয় অফিসে বা কাজের জন্য, ওটা স্কুল কলেজের জন্য, মানে কলেজ না, ইনফ্যাক্ট বেশিরভাগ স্কুল স্টুডেন্টরা স্কুলের জন্য অতটা টাইম স্পেন্ড করছে, এবং সেখানে গার্জেনদের একটা এক্সপেকটেশনের অসম্ভব প্রেশার। সেখান থেকেও বাচ্চাদের, যারা আমাদের 11, 12, 9, 10-এ পড়ছে, ইনফ্যাক্ট আমার পডকাস্ট 6-7-এর ছেলেমেয়েরা দেখেছে, তারাও এসে বলেছে যে তাদের অনেক কষ্ট হয় বাবা মাদের এই প্রেশারটা। তাহলে ভারতবর্ষের একজন এত বড় গ্রুপের সিইও হিসাবে যে বাচ্চাগুলো স্বপ্ন দেখছে আপনাদের মতো হওয়ার, তাদেরকে কি বলবেন? আর 2, যে বাবা মারা স্বপ্ন দেখছে যে আপনাদের মতো করে ছেলের বা মেয়েকে তৈরি করার, তাদেরকে আপনি কি বলবেন? দেখুন, আমি প্রত্যেক বাবা মাকে বলি যে এক্সপেকটেশন থাকা ভালো, কিন্তু এতটাও ভালো না যে আপনি তার শৈশবটাই কেড়ে নিচ্ছেন, এবং এটা খুব খুব ক্রিটিক্যাল ফ্যাক্টরস। এবং এই সিচুয়েশনে ফরগেট অ্যাবাউট ক্লাস 9, 10, 11, 12, একটা ক্লাস 5-এর বাচ্চাও বলে সে স্ট্রেসড, সে হয়তো ডিপ্রেশন মানেই জানে না, সে হয়তো বাবা মাকে শুনছে ডিপ্রেস বলতে, সে হয়তো ডিপ্রেশন বলে ফেলছে। সো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে আপনারা বুঝুন যে কোন ফেজ অফ লাইফে কী করা উচিত। ইনফ্যাক্ট আমি যখন মেন্টারিং করি, প্রচুর বাবা মার সাথে কথা বলি, প্রচুর ছাত্রছাত্রীদের সাথে কথা বলি, তখন আমি দেখি যে দে আর ইন আ হিউজ মেন্টাল ডিস্টরশন, এবং এই মেন্টাল ডিস্টরশনটা কিন্তু একটা অদ্ভুত আউটকাম তৈরি হবে সে যখন বড় হবে। সেই জন্যে আমরা যখন কাউন্সেলিং করি, আমরা দেখি যে অনেকে বলছে ঠিক আছে হয়তো বিয়ের পরেই প্রবলেম, কিন্তু যখন আমরা RCA করছি তখন দেখছি আরে সেই যে ডিপ্রেশনটা, সেইটা কিন্তু স্কুল থেকে শুরু হয়েছিল, সেটা হয়তো অনেক ছোটোবেলা থেকে শুরু হয়েছিল। সো ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে পেরেন্টস নিড টু আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ নিশ্চয়ই আমরা চাইবো আমাদের ছেলেমেয়েরা ভালো হোক, বাট নট অ্যাট দ্য কস্ট অফ দ্য প্রেশার যেটা আমরা ক্রিয়েট করছি। এবং ম্যাক্সিমাম সময় কী হয়, বাবা মা যদি একটা জায়গায় না পৌঁছতে পারে, তারা ভাবে যে আমার স্টেপনি হচ্ছে আমার ছেলেমেয়ে, যে তারা পৌঁছবে। সো দ্য আউটকাম ইজ ভেরি সেলফিশ। আউটকাম হচ্ছে যেহেতু সে পৌঁছতে পারেনি, সে চাইছে যে ও পৌঁছক, তার কাঁধে ভর দিয়ে দাঁড়াবে। I think parents should not be so selfish. At the same point of time, হ্যাঁ কম্পিটিশনের যুগ, ডেফিনেটলি there's no doubt about it. সেই জন্য I have to have a balanced approach. এবং এই কম্পিটিশনের যুগে ইট ইজ ইম্পর্টেন্ট যে আপনি আইডেন্টিফাই করুন যে আপনার বাচ্চার ন্যাকটা কোন জায়গায়। সে হয়তো ফিজিক্স ভালো নাই বাঁচতে পারে, সে হয়তো কেমিস্ট্রি ভালো নাই বাঁচতে পারে, সে হয়তো বেসবল খেলতে ভালোবাসতে পারে, সে হয়তো গিটার বাজাতে ভালোবাসতে পারে, সে হয়তো রান্না করতে ভালোবাসতে পারে। তো সেই ওপেন মাইন্ডসেট বাবা মার থাকার দরকার যে ঠিক আছে, কে কী বললো, পাড়া প্রতিবেশী কী বললো আমার জানার দরকার নেই, আমার ছেলে মেয়ে যদি রান্না করতে ভালোবাসে রান্না করুক, দে ক্যান এক্সেল দেয়ার। আমি তাও বলছি না যে এক্সেল না করতে পারলে তখন বলে তুই রান্না করেছিলি, তুই চেয়েছিলাম। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি অফ দ্য চাইল্ড, এবং সেই সাইকোলজি অফ দ্য চাইল্ড যতক্ষণ না বুঝতে পারবেন, ইউ উইল ক্রিয়েট আ চাইল্ড দ্যাট উইল লিড ইন্টু আ রং জেনারেশন আহেড, এবং সেটা কিন্তু একটা ফল্টি জেনারেশন বাবা মারা তৈরি করবে, অল বিকজ দে হ্যাভ দেয়ার এক্সপেকটেশনস, সেইটাকে ওখানে চাপিয়ে দিচ্ছে, সেটা তো সম্ভব না। সো আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট দ্যাট প্যারেন্টস আন্ডারস্ট্যান্ড দ্যাট। তাহলে মানে অনেক সময় পড়াশোনাটা তারা এই কারণে করতে বলে যে পড়াশোনা করলে ভবিষ্যতে অনেক বড় লোক হতে পারবি, এই টাকার সাথে বিদ্যাকে জুড়ে দেওয়াটাও তো একটা খারাপ। একদম। আমি যে একটু আগে বললাম না যে আমরা একটা এমন ফল্টি মাইন্ডসেট তৈরি করছি, সব কিছুর মধ্যেই টাকা। এবং দেখবেন যে আমরা যখন আমরা কথা বলি, তখন আমরা দেখি যে সবাই আগে ফার্স্ট পয়সাটাকে প্রায়োরিটি দিচ্ছে, তারপরে মেন্টাল ওয়েলবিং, তারপরে ফিজিক্যাল ওয়েলবিং। মানে তারা ভাবছে যে টাকা হয়ে গেলেই বোধহয় সব হয়ে গেল, কিন্তু এটা বুঝতে পারছে না যে দ্যাট ইজ
দ্য বাই প্রোডাক্ট অফ এভরিথিং। এবং এইটা যতক্ষণ না সমাজ বুঝতে পারবে ততক্ষণ কিন্তু এই সিচুয়েশানে থাকবে। যদি সমাজ বুঝতে পারে যে টাকাটা সব নয়, তাহলে দেখবেন একটা অদ্ভুত সুন্দর সমাজ তৈরি হবে। তখন ঈর্ষা চলে যাবে, তখন এটা থাকবে না যে কে কাকে কতটা খারাপ করবে টাকা রোজগার করবার জন্য, তখন এটা থাকবে না কে কার থেকে অ্যালুমিনি চাইবে, এইসব কিচ্ছু থাকবে না। তখন থাকবে যে আমি কি করে ভালো হতে পারি, আমি কি করে আরও জয়ফুল হতে পারি, আমি কি করে একটা জয়ফুল সোসাইটি তৈরি করতে পারি, আমি এমন আমার বাচ্চারা হবে যে দে উইল বি হ্যাপি অন দেয়ার ওন। সেটা একটা অদ্ভুত সোসাইটি তৈরি হবে। এবং সেইটা যদি আমার এই পডকাস্ট থেকে অন্তত 10% লোকও বুঝতে পারে যে মানি ইজ নট এভরিথিং, ইয়োর হ্যাপিনেস, ইয়োর জয় ইজ এভরিথিং, তাহলে একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড তৈরি হবে। একটা মানে শব্দ আছে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ আমি অর্থনৈতিকভাবে আমি যেগুলো চাইছি সেগুলো পাচ্ছি। বাট চাইতে চাইতে তো আমি চাইতে পারি কাল সকালে আমার একটা প্লেন হয়ে যাক, হ্যাঁ পরশু একটা বড় বাংলো হয়ে যাক, সেটা না। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এই শব্দটা কি করে আপনি ব্যাখ্যা করবেন? ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ফার্স্ট অফ অল হচ্ছে যে কোনো কাউকে, সে ইয়াং বাচ্চাই হোক বয়স্কই হোক, দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে সত্যি যদি জেনুইনলি কেউ চায়, আমাদের দেশে এত বেশি অপরচুনিটি আছে যে দে ক্যান বি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। আজ থেকে হয়তো 15 বছর আগে ইউটিউব এত সাকসেসফুল ছিল না, পডকাস্টার এত সাকসেসফুল ছিল না, বাট টুডে দে আর। তো আমরা কি দেয়ার ইজ আ ওয়ে আউট টু আর্ন মানি ইন দ্য রাইট ওয়ে। এবং সেটাই কিন্তু অনেকে চায় না। তারা চায় শর্টকাটে কী করে রোজগার করে নেব, তারা চায় যে অন্যকে খারাপ করে কী করে আমি রোজগার করে নেব, তারা চায় অন্যকে নিচে নামিয়ে আমি কী করে বড় লোক হব। দ্যাট ইজ নট কল্ড ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। আপনি একজনকে নিচে নামিয়ে কত টাকা রোজগার করতে পারেন, আর রোজগার করে সেই টাকাটা কতদিন রাখতে পারবেন। কারোর খারাপ করে আপনি ধরুন টাকা তার থেকে নিলেন, সেই টাকাটা আপনি কতদিন খাবেন। তার থেকে যদি নিজে খাটেন, নিজে দেখেন যে আরও ভালো কোন আমি অ্যাভিনিউতে আমি পয়সা রোজগার করতে পারবো, আপনি হয়তো ধীরে ধীরে গ্রো করবেন, কিন্তু গ্রো তো করবেন। সো দেয়ার ইউ উইল বিল্ড আ গ্রেট ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইন দ্য রাইট ওয়ে। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেককে বলি যে নিশ্চয়ই পয়সা দরকার, বাট আর্ন ইন দ্য রাইট ওয়ে। কাউকে নিচে নামিয়ে আপনি বড়লোক হবেন, দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে। এবার এই যে আপনি বলছেন যে আরেকজনকে নামিয়ে আমি বড় হওয়ার চেষ্টা করছি, এগুলোতে কি হচ্ছে? এগুলো শুধু যে অপরিচিতদের সাথে হচ্ছে সেটা না, অনেক মানুষ পরিচিতদের সাথেও কিন্তু এটা করে একদম। এবার তাহলে আজকের ডেটে আমরা আমাদের চাহিদা অনুযায়ী আমাদের এই যে সম্পর্ক, সোশ্যাল কানেকশান, আজকে দেখবেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ঘরে মানে আগেকার দিনে আমাদের ছোটোবেলাতে আপনি আমি কাছাকাছি জায়গায় বড় হওয়া মানুষ, সেখানে যখন ক্লাবে আমরা যেতাম সবাই সবার সাথে গল্প করছে, ক্যারাম খেলছে। আজকের ডেটে কোনো ক্লাবে, পাড়ার ক্লাবে যদি যাওয়া যায়, আছে 10টা ছেলে, কেউ কারোর সাথে কথা বলছে না, সবাই মোবাইল নিয়ে ঘাঁটছে। তাহলে আমাদের জীবনে মানুষের এই সোশ্যাল কানেকশান, একে অপরের সাথে সম্পর্ক, এটা কতটা দামি জীবনের জন্য? দেখুন, সম্পর্ক তো ডেফিনেটলি খুব খুব দামি, কিন্তু উইথ দ্য চেঞ্জ অফ দ্য এনভায়রনমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড আমার মনে হয় যে এভরিওয়ান শুড ট্রাই টু ওয়ার্ক হার্ড। আমি যেটা প্রত্যেককে বলি যে আপনারা যতটা পারবেন ওয়ার্ক হার্ড টু আর্ন মানি, ওয়ার্ক হার্ড টু ডু দ্য রাইট থিংস ইন লাইফ। এবং এই যে ধরুন ক্লাবের কথা বললাম, এই ক্লাবে ধরুন 4টে ছেলে আছে যে কিচ্ছু করতে চায় না, সে চায় শুধু ক্লাবেই থাকুক। আর 6টা ছেলে আছে, তার মধ্যে আবার 2টো ছেলে আছে তারা ভাবছে যে ঠিক আছে করলেও হয় না করলেও হয়। তার মধ্যে 2টো ছেলে আছে যারা খুব পরিশ্রমী। এই যে 2টো ছেলে আছে যে খুব পরিশ্রমী, অ্যাটলিস্ট এরা যদি এই বাকিদের ইনফ্লুয়েন্স করতে পারে অন দ্য রাইট ডিরেকশন, আমার প্রত্যেক কটা স্টেটমেন্টের মধ্যে আছে রাইট ডিরেকশন, যাতে তারাও সেই পরিশ্রমী হয়। এবং যদি আমরা সবাই এরমভাবে পরিশ্রম করতে থাকি না, তাহলে উই উইল বিকাম আ টপমোস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমি বারবার বলছি, শর্টকাটে রোজগার করে, শর্টকাটে কে কোথায় কী করছে, আমি দেখছি যে ওই লোকটা বড় লোক হয়ে যাচ্ছে, আমি তার থেকে টাকা চাইছি। আরে তার থেকে টাকা না চাই তুমিও খাটো, তুমিও বড় লোক হতে পারবে, তুমিও ফিনান্সিয়াল স্টেবিলিটি আনতে পারবে, তোমার মধ্যেও অনেক ভালো জিনিস আসতে পারবে। কিন্তু আমরা সেটা করছি না। যারা নর্মাল সাধারণ মানুষরা, তারা করছে কি, তারা ঈর্ষায় পৌঁছে যাচ্ছে। দে আর গেটিং ইনটু আ জেলেসি মোড। আরে ওর কাছে এত কেন পয়সা রয়েছে, ওর এত কটা গাড়ি কেন আছে, ওর বাড়ি কেন আছে। আরে ব্যাকগ্রাউন্ডটা দেখুন যে ও কতটা খাটছে তার জন্য। আপনি যদি সেইভাবে খাটতে আরম্ভ করেন, আপনি হয়তো 10 বছর পরে ওই জায়গায় পৌঁছবেন, কিন্তু সেটা আপনি চাইছেন না। আপনি ভাবছেন যে ওর থেকে কীভাবে আমি সাক করতে পারি। দ্যাটস নট দ্য রাইট ওয়ে। দ্য রাইট ওয়ে ইজ যে আপনি কি সেই অনুপাতে খাটছেন। আর আমি ধরে নিচ্ছি আপনি বলবেন যে আমি খেটেছি,
10টা ভেঞ্চার আপনার ফেল হয়েছে, হয়তো 11টায় সাকসেস পাবেন। কতবার আপনি চেষ্টা করেছেন? দ্যাটস দি পয়েন্ট। হাউ মেনি টাইমস হ্যাভ ইউ ফেলড অ্যান্ড ইউ হ্যাভ কেম ব্যাক? হয়তো আপনি 2টো 3টে 4টের পর আপনার ধুর বাবা কিছু হচ্ছে না। আরে ভগবান এতবার ফেল করেছে, আপনি চেষ্টা করবেন আরও বেশিবার। আমরা KFC থেকে ম্যাকডোনাল্ড সবাই আমরা কেস স্টাডি পড়ি, তাহলে আমরা যদি সেই লেভেলে চেষ্টা না করি আমরা কি করে সাকসেস পাবো? তো সাকসেসটা ইজ নট আ শর্টকাট স্টোরি। সাকসেসটা ইজ সামথিং দ্যাট ইউ হ্যাভ টু ওয়ার্ক অন অ্যান্ড অন অ্যান্ড অন আ ডেইলি বেসিস। কেউ একজন কোনো একটা ক্রিকেটার একবার বা দুবার যদি সেঞ্চুরি করে, তারপরে যদি খারাপ পারফর্ম করে, আপনারাই তাকে খারাপ বলবেন। কিন্তু যদি সে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকে, দ্য প্রবাবিলিটি অফ সাকসেস ইনক্রিজেস। আমি বলছি না দে উইল বি সাকসেসফুল, বাট দ্য প্রবাবিলিটি অফ সাকসেস ইনক্রিজেস, এবং সেটা দরকার।